প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক। প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। লোডশেডিং আর গ্যাস সংকটে ধুঁকছে দেশ। সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টায় দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত। ফ্যামিলি কার্ড বিতরণে 321 কোটি টাকা ট্যাব কিনবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন। সামাজিক সুরক্ষা খাতে অপচয় রোধের তাগিদ। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার। সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। এবং ভোমরা স্থলবন্দরে কমছে আমদানি রপ্তানি, নেই ওয়্যার হাউস ও ট্রাক টার্মিনাল। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পর বাড়বে গতি, বলছে বন্দর কর্তৃপক্ষ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সদস্যরা। সকালে সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের প্রতিনিধি দলটি সকাল 9:30টার আগে সচিবালয়ে পৌঁছান। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাক্সেলারেটর এনার্জির ভাইস প্রেসিডেন্ট এবং চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। বৈঠকে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল উদ্ভাবন, ক্লাউড ও সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি এবং আর্থিক খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, এই সচিবালয়ে চিফ হুইপ হেনুর ইসলাম মনি তিনি কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। রাষ্ট্রপতি নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছিল নির্বাচন কমিশন কর্তৃক, সেই তফসিল অনুযায়ী আজ বিকেল 4টার মধ্যে রাষ্ট্রপতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং সময়। সে লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সচিবালয়ে। সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য চিফ হুইপ তিনি এসেছেন এবং সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত যে ব্রিফিং, সেখানে তিনি যা কারোর নাম এখন পর্যন্ত প্রকাশ করেননি, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে, প্রস্তাবক এবং সমর্থক কারা হবেন, এই বিষয়টি নিয়ে বৈঠকের পরে জানানো হবে বলে তিনি বলেছেন। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যে পরিকল্পনাটি রয়েছে, দলের যে রাষ্ট্রপতি মনোনয়ন, এই মনোনয়ন ফর্মটি জমা দেওয়া হবে আজ দুপুরের পরে, অর্থাৎ তিনি যেটি ইংরেজিতে বলেছেন আজকের দিনের সেকেন্ড হাফে, অর্থাৎ দুপুরের দিকে, দুপুরের পরেই নির্বাচন কমিশনে এই বৈঠকটি শেষ হওয়ার পরপরই বিএনপির যে প্রতিনিধি দল যারা রয়েছেন রাষ্ট্রপতি মনোনয়ন পত্রটি তারা তুলে দেবেন। দুইটি মনোনয়নপত্র তোলার কারণ জানতে চাওয়া হলে চিফ হুইপ তিনি জানিয়েছেন যে এটি সবসময় সাবধানতাবশত উত্তোলন করা হয় মনোনয়ন ফর্ম। যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেগুলো যেন সংশোধন করা যায় দ্বিতীয় মনোনয়নপত্রটিতে। তবে তারা এখন পর্যন্ত যেটি জানিয়েছেন যে একটি মনোনয়নপত্রই তারা জমা দেবেন এবং এই বৈঠকটিতে স্থায়ী কমিটির সকল সদস্য উপস্থিত থাকবেন। ইতিপূর্বে সবশেষ যে স্থায়ী কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল, সেখান থেকে বলা হয়েছিল যে এই রাষ্ট্রপতি মনোনয়নের যে বিষয়টি, সেটি দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরেই স্থায়ী কমিটি দায়িত্ব দিয়েছেন এবং সে লক্ষ্যে আসলে আজকের যে চূড়ান্ত মনোনয়নপত্রটি জমা হওয়ার কথা সেটি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে এই নির্বাচনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতার সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে চিফ হুইপ জানিয়েছেন যে ইতিমধ্যেই একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যে বৈঠকের আহ্বান ইতিমধ্যেই নির্বাচন কমিশন জানিয়েছেন। এর আগে আজকের সচিবালয়ের প্রধানমন্ত্রীর যেই ধারাবাহিক কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের অর্ধশতাধিক প্রতিনিধি দলের সঙ্গে বিনিয়োগ সম্ভাবনা আর শীর্ষক একটি বৈঠক এখনও চলমান রয়েছে। এটি 11:30 নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে এবং তারপর বিজনেসের কাউন্সিল এবং সরকার উভয় পক্ষ থেকেই ব্রিফে করা হবে বৈঠকের বিস্তারিত বিষয়গুলো নিয়ে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ অবস্থা। সচিবালয়ের সবশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। গ্যাস সংকটের সঙ্গে রাজধানীতে যুক্ত হয়েছে লোডশেডিং। ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার রাতে লোডশেডিংয়ের ভোগান্তিতে পড়েন নগরবাসী।
বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুর, লালমাটিয়া, ফার্ম গেট, ধানমন্ডি সহ কোথাও কোথাও 2 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এদিকে তীব্র গ্যাস সংকটের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, কখন কতটুকু পাওয়া যাবে জানেন না গাড়ি চালকরা। রাস্তার পাশে গাড়ির সারি দীর্ঘ হওয়ায় সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তির মুখে সাধারণ মানুষ। গ্যাস সংকটের বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে তেজগাঁওয়ে আছেন সহকর্মী কামরুল হাসান, তার সাথে যুক্ত হব। কামরুল, সবশেষ কি তথ্য রয়েছে গ্যাস সরবরাহের? তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে রাজধানীর যেই গ্যাস পাম্পগুলো রয়েছে, ঠিক সেই গ্যাস পাম্পগুলোতে আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি রাজধানীর তেজগাঁওয়ের একটি পাম্প থেকে। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমেই দেখতে পাচ্ছেন বেশ সারিবদ্ধভাবে বিভিন্ন শ্রেণীর যানবাহন কিন্তু এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষমান রয়েছে। আমরা এখানকার যে অপেক্ষমান চালকরা রয়েছেন, অর্থাৎ মাইক্রোবাস এবং সিএনজি অটোরিকশা যে চালকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যে তথ্যটুকু আমাদেরকে জানিয়েছেন যে প্রায় গড়ে 2 থেকে 3 ঘন্টা ধরেই কিন্তু তারা এখানে অপেক্ষমান রয়েছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন তারা তাদের কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী গ্যাস পাবেন। যদিও এখানকার যে পাম্প কর্তৃপক্ষ তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে গ্যাসের সরবরাহ কিন্তু একেবারেই কম, অর্থাৎ তাদের যে এখানে নর্মাল যে প্রেশার গ্যাস সরবরাহ করার জন্য ঠিক সেই স্বাভাবিক সেই প্রেশারটাও কিন্তু তারা পাচ্ছেন না। কেউ কেউ চাহিদার তুলনায় অনেক কম গ্যাস নিয়েই চলে যেতে হচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও। কিন্তু গ্যাসের এই যে সংকট, এই সংকট নিয়ে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে মূলত 2টি কারণেই এই যে সারা দেশ জুড়ে গ্যাসের সংকট, এর মধ্যে একটি হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে যেই গ্যাসের যেই স্ট্যান্ড রয়েছে, অর্থাৎ যেই মাদার ভেসেলে করে ওখানে গ্যাস ওখান থেকে সরবরাহ করা হয়। আর সেখানে গত সপ্তাহে একটি ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণের কারণেই কিন্তু সরবরাহ বিঘ্নিত হয়েছে এবং পাশাপাশি যেই সরবরাহ, অর্থাৎ বৈরী আবহাওয়ার কারণে কিন্তু যে ক্ষুদ্র যেই মাদার ভেসেলগুলো রয়েছে সেই মাদার ভেসেলে করে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। মূলত এই 2টি কারণেই রাজধানী জুড়ে আসলে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো তেজগাঁওয়ের এই পেট্রোল পাম্প থেকে সবশেষ তথ্য। কামরুল হাসান যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে এবং জানাচ্ছিলেন গ্যাস সংকট নিয়ে। ফ্যামিলি কার্ড প্রকল্প দ্রুত এগিয়ে নিতে 321 কোটি টাকার ট্যাব কিনতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ট্যাব কিনবে, যা অনুমোদনও দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সামাজিক সুরক্ষা খাতে যেন অপচয় না বাড়ে তার নিশ্চিতের তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। একই সভায় যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি থেকে 2038 সাল পর্যন্ত 117 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। গেল 10 মার্চ রাজধানীর করাইল বস্তি সংলগ্ন টি&ডি মাঠে পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 16 আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক বিতরণ। কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে 80,000 নারীর কাছে পৌঁছেছে এই সুবিধা। লক্ষ্য চলতি অর্থবছরই 40,20,000 সহ 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা, যে কার্ডে প্রতি মাসে মিলবে 2,500 টাকা করে অর্থ সহায়তা। এই কার্ড বিতরণ কার্যক্রমকে দ্রুত এগিয়ে নিতে এবার সরাসরি ক্রয় পদ্ধতিতে 320,71,20,000 টাকার অ্যান্ড্রয়েড ট্যাব কিনবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। বুধবার অনুমোদনও দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি সিগনেচার সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম এবং এটি ইতিমধ্যেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমান সরকারের একটা বড় রকমের উদ্দেশ্য হলো যে এখান থেকে সমস্ত রকমের দুর্নীতি, অনিয়ম এবং অপচয়ের সুযোগটা বন্ধ করা। এই কারণেই 321 কোটি টাকার মতো খরচ করে যে ট্যাব গুলো কেনা হচ্ছে, সেটা একটা ভালো উদ্যোগ। যেটা একেবারে স্পটে আমি মনে করি যে এই উপকারভোগী সঠিকভাবে চিহ্নিত করে সেগুলোকে বাস্তবায়ন করা সম্ভব। তবে একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে যে কোনো ধরনের সরকারি এই ক্রয়, সেটাই কিন্তু মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক করে যে এখানে আমাদের কিন্তু রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে এবং সেখান থেকে বের হয়ে আসাটা কিন্তু খুব কঠিন। একই সভায় জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে মার্কিন কোম্পানি গানভার ইউএসএ এলএলসি থেকে 2038 সাল পর্যন্ত 117 কার্গো এলএনজি কেনার ক্রয় প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।
সামাজিক সুরক্ষা খাত ও ফ্যামিলি কার্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিইআরসি চেয়ারম্যান মাজিদুল হক। জনাব মাজিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি এই সময়ের বাণিজ্যে। একটা সুখবর দিয়ে আসলে আমরা শুরু করতে চাই যে এই যে ফ্যামিলি কার্ডের এটা বাস্তবায়ন হবে সামাজিক সুরক্ষা খাতের জন্য, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং যদি বলতেন যে প্রসেসটা যেই প্রসেসে এটা করা হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে, সেটা কি ঠিক আছে কিনা? দেখেন যে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এটা রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে এটার ভিতরে। কেন? তার কারণ হচ্ছে যে দেখেন যে 2022 সালের পরপরই কিন্তু আমাদের উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে বাংলাদেশের জনগণ দিন পার করছে। উচ্চ মূল্যস্ফীতি থাকার কারণে যে হারে মূল্যস্ফীতি বেড়ে চলেছে 22 সালের 23 সালের পর থেকে, সে হারে মজুরি হার বাড়ে নাই। সুতরাং মানুষজন দরিদ্র হয়ে পড়েছে। মানুষের যেটা আয় থেকে মানুষের ব্যয় বেশি। তাহলে এই যে মানে মানুষের দারিদ্র্যের হার যে বাড়লো বা দিনে দিনে দরিদ্র হয়ে পড়ছে, তার এইটার যে একটা আমি বলবো যে সেফটি নেট, সেই সেফটি নেটটা কোথায়? সেই সেফটি নেটটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আপনার দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং যে কোনো একটা কর্মসূচির মাধ্যম দিয়েই তো মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাংলাদেশে আছে, এখন 95টা চলছে 23টা মিনিস্ট্রির আন্ডারে, এটা চলমান। বাট নতুন সরকারের একটা নির্বাচনী অঙ্গীকার কিন্তু ছিল যে আপনার দরিদ্র মানুষদেরকে আসলে ভালো রাখা এবং সামাজিকভাবে তারা যেন সামাজিক সুরক্ষা দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল। সেই তার অংশ হিসেবে কিন্তু সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং এই ফ্যামিলি কার্ডের আপনার প্রতিজন এখন 2500 টাকা করে পাবে এবং এটা আপনার নারীদের একটা এম্পাওয়ারমেন্টও বাড়বে, কারণ এটা তো নারীদেরকেই দেওয়া হবে, এই কার্ডটা নারীদেরকেই দেওয়া হবে, তাই না? সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমান যে বাস্তবতা, যে দারিদ্র্যের হার, যে মূল্যস্ফীতি, এর এই মানে এটাকে আপনাকে বিট করার জন্য, এটাকে ব্যাটেল করার জন্য দরিদ্র মানুষদেরকে তো আপনাকে যুদ্ধ করে চলতে হয়। তাহলে সেই যুদ্ধটা থামানোর জন্য কিন্তু আসলে এই হয়তো শুধুমাত্র এই টাকাই চলবে না, কিন্তু এই টাকা আসলে তার চলাটাকে ত্বরান্বিত করবে, ভালো থাকবে, তাকে ভালো থাকার সে সরকার ব্যবস্থা মানে চেষ্টা করছে। আরেকটা দিক হলো যে সরকারেরও তো একটা ক্যাপাসিটি দরকার আছে, কারণ আমার রাজস্ব আয় খুবই কম বাংলাদেশে। আমরা যে রাজস্ব আয় করি সেটা হচ্ছে যে আপনার রিগ্রেসিভ ট্যাক্স বলেছি, যারা আয় করছে, যাদের সম্পদ বাড়ছে, তাদের থেকে আমরা ট্যাক্স নিতে পারছি না। সুতরাং আমরা ট্যাক্স নিচ্ছি কিন্তু আমরা ভ্যাটের উপরেই ডিপেন্ড করছি, আমদানি শুল্কের উপরে ডিপেন্ড করছি। সুতরাং এই অর্থ বছরে তো 26-27 অর্থ বছরে তো সরকারকে 6,95,000 কোটি টাকা ইনকাম করতে হবে। সুতরাং এখনো তো ইনকাম করেনি সরকার, তার আগেও তো ফ্যামিলি কার্ড সরকার ইন্ট্রোডিউস করা শুরু করেছে, তাই না? সুতরাং সরকার একটা কিন্তু আমি বলবো যে একটা সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। প্রতি বছর আমাদের ঋণ পরিশোধ করতে হবে $4 বিলিয়ন $5 বিলিয়ন, তাই না? সুতরাং একটা বহুমাত্রিক চ্যালেঞ্জের ভিতরে যে দরিদ্র মানুষদেরকে যে ভালো রাখার যে একটা চেষ্টা, এটা একটা ভালো উদ্যোগ সরকারের। আচ্ছা, 80,000-এর মতো তো দেয়া হয়েছে এবং এই বছরের মধ্যে 40 লাখে সেটা 40-42 লাখ এটা দিবে, 40-42 লাখ মানুষ পাবে এবং মানে ফাইনালি যেটা 2 কোটি মানুষকে এই কার্ডের আওতায় আনা হবে। তবে একটা বিষয় হলো যে ফ্যামিলি কার্ড যে দেওয়া হচ্ছে, আপনি প্রবাসী কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এটা ব্লেসিং ফর দেম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আমার জন্য অপব্যয় না হয়, আমার জন্য অপচয় না হয়, আমার জন্য পরিচালন ব্যয়টা আমাদের যেটা আমি সেই প্রশ্নটাই আসলে করতে যাচ্ছিলাম যে এই ক্রয় পদ্ধতিতে এই কার্যক্রমকে চালাতে, দ্রুত করতে 320,71,20,000 টাকা ব্যয় হবে, এটা কি কতটুকু যৌক্তিক? দেখেন যে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের পরিচালন ব্যয়টা বেড়ে যায়। শুধু বর্তমান সরকারের সময় না, বিগত সরকারের সময়ও আমরা যেটা দেখেছি। আমাদের দেশে যেটা হচ্ছে যে আপনার ইকোনমিতে যেটা হয়েছে যে লিকেজ মডেল ডেভেলপ করেছে। লিকেজ মডেল ডেভেলপ করেছে মানে বিদ্যুৎ খাতে লিকেজ রয়েছে, গ্যাস খাতে লিকেজ রয়েছে, ব্যাংকিং খাতে লিকেজ হয়েছে। সুতরাং এই যে লিকেজ মডেল থেকে আমাদেরকে আসলে সরে আসতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা যদি লিকেজ মডেলকে কন্ট্রোল করতে না পারি, তাহলে তো আমার পরিচালন ব্যয় অনেক বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যে আমার কিন্তু মানে যে বাজেট দেওয়া হয়, সেই বাজেটের আপনার প্রথম সারির ব্যয়টা হচ্ছে পরিচালন ব্যয়, ঠিক আছে? এখন সেকেন্ড সারির ব্যয় মানে ঋণ পরিশোধ। তো সুতরাং পরিচালন ব্যয় কমানোর জন্য আমরা খুব বারবার মানে সবসময় আমরা বলছি যে অপব্যয়, পরিচালন ব্যয় বা উদ্দেশ্যবিহীনভাবে বিদেশ ভ্রমণ, এই বিষয়গুলোকে থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এবং আবার আরেকটা কথা হলো যে খুব কম্পিটিটিভ টেন্ডার ফ্লোট করতে হবে। আমি যদি ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, আমরা যদি কার্ডই দিতে চাই,
সেই কার্ডটা তো আমার মানে কোনো সংস্থার কাছ থেকে নিতে হবে, কিন্তু আপনার কম্পিটিটিভ আপনাকে টেন্ডারের মাধ্যমে দিয়ে যেখান থেকে আমরা কম আমরা পাবো সেখান কম থেকে প্রাইসে পাবো। আমরা কম্পিটিটিভ মার্কেটে যদি আমরা এটা টেন্ডার ওপেন করতে পারি, তাহলে আমরা কম প্রাইসে যেন আমরা করতে পারি, এই বিষয়টা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে সেটা হচ্ছে যে এই যে কার্ডগুলো দেওয়া হচ্ছে, একসময় তো এটা ইউনিভার্সাল সোশ্যাল কার্ডে রূপান্তর ট্রান্সফার করা হবে, এটা সরকার কিন্তু এটা প্ল্যান করেছে 2030-এর ভিতরে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা যে এনআইডি কার্ড আমাদের আছে বা যে স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ডের সাথে এটা ট্যাগ করে দেওয়া যায় কিনা, তাহলে সরকারের আমার কাছে মনে হয় যে হাজার হাজার কোটি টাকা, শত কোটি টাকা এটা সরকার এটা সেভ করতে পারবে, এই টাকাটা সরকার অন্য জায়গায় ব্যয় করতে পারবে। সুতরাং আমরা যদি আমাদের কার্ডটা আছে, স্মার্ট কার্ড তো আছে, সুতরাং আমার ডাটাবেজে থাকবে যে উনি ফ্যামিলি কার্ড পাওয়ার ডিজার্ভ করে কিনা, ঠিক আছে, উনি বেনিফিশিয়ারি কিনা, উনি কৃষক কার্ডে বেনিফিশিয়ারি কিনা, এগুলো ডাটাবেজে থাকবে। আমি যখন এনআইডিতে ক্লিক করবো, এনআইডি নাম্বারে, তখন চলে আসবে যে উনি ডিজার্ভ করে কিনা। যাতে পরিচালন পরিচালন ব্যয়টা যেন কমে এবং লিকেজটাও যেন কমে, কারণ প্রত্যেকটা জায়গায় লিকেজ থাকবেই, এটা লিকেজ কখনো জিরো হয় না, ঠিক আছে, যে কোনো কাজ করতে যতটুকু কমিয়ে আনা যায়। আর আরেকটু প্রশ্ন করতে চাই যে সাম্প্রতিক সময়ে যে গ্যাস এবং বিদ্যুতের যে সংকটটা চলছে, এই সংকটটা থেকে আসলে কি উত্তরণের কোনো উপায় আছে? হ্যাঁ, উত্তরণের উপায় আছে, কারণ আমরা বারবারই দেখছি যে সংকটে পড়ছি, আবার কিছু স্বাভাবিক থাকছে। আমরা তো মায়ানমারের কাছ থেকে সমুদ্র সীমা বিজয় লাভ করেছি, ভারতের কাছ থেকে সমুদ্র সীমা বিজয় লাভ করেছি 2012 সালে 14 সালের দিকে। যখন আমরা সমুদ্র সীমাটা আমরা পেলাম আইনগতভাবে, সেই সমুদ্র সীমাটা কিন্তু আমরা গ্যাস উত্তোলনের কাজে আমরা ব্যবহার করিনি, কোনো ড্রিল করার জন্য আমরা অনুসন্ধান কাজ করিনি, ঠিক আছে, আপনার কোনো সার্ভে করিনি। সেই জায়গা থেকে ভারত এবং মায়ানমার গ্যাস উত্তোলন করে সেখানে চীনের রপ্তানি করেছে। সুতরাং মানে যেটা দেখা গেছে যে আমাদেরকে আমরা যে 2016-17 সালের দিকে যে পলিসিগুলো করেছি, জ্বালানি নীতি, সেই নীতিটাই করেছি তো আমদানি নীতি, এটা তো আমরা নিজস্ব সক্ষমতা বাড়ানোর নীতি আমরা করিনি। সুতরাং আমার নীতিটা আগে ঠিক রাখতে হবে, আমার এখন আমদানি নীতি থেকে বের হয়ে আমাকে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। এই মুহূর্তে যে কূপগুলো রয়েছে, যে ব্লকগুলো রয়েছে সাগরে, সেই ব্লকগুলো ড্রিল করার জন্য, গ্যাস উত্তোলন করার জন্য আমাকে খুব দ্রুত দরপত্র আহ্বান করে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাছে আমাকে দিয়ে দিতে হবে। মানে আমদানি নির্ভর না হয়ে আমার দেশে যে নিজস্ব সক্ষমতা আমাদের সাস্টেনেবল হয় গ্যাস, জ্বালানি নীতিটা। কারণ আমি এখন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছি, তাই না, আমি দেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছি। আপনার বিনিয়োগের সর্বপ্রথম একটা কন্ডিশন হচ্ছে যে আমার জ্বালানি নিরাপত্তা। আমার যদি সারা রাত যদি মেশিন না চালাতে পারে বিদ্যুতের কারণে, গ্যাসের কারণে, তাহলে তো আমার কেউ বিনিয়োগ করতে আসবে না। সুতরাং ভিয়েতনামে যেটা আছে, সেটা যারা বিদেশি বিনিয়োগকারী তাদের জন্য নিরবিচ্ছিন্ন কিন্তু জ্বালানি সরবরাহ রয়েছে। বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং সামনের দিনে আমাদের যেটা করতে হবে, সাস্টেনেবল এনার্জি এটা ইনশোর করার জন্য আমাকে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। কারণ বাংলাদেশে কিন্তু আপনার বাংলাদেশের সক্ষমতা আছেই, আপনার কয়লা উত্তোলন বলেন, আপনি গ্যাস উত্তোলন বলেন, এই ধরনের আপনার খনিজ সম্পদ কিন্তু বাংলাদেশে রয়েছে। শুধু টেকনোলজির অভাব, শুধু আমাদের মানসিকতার অভাব, আমাদের ইচ্ছার অভাব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজিদুল হক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC চেয়ারম্যান মাজিদুল হক। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব, সেবার মান নিয়ে প্রশ্ন, সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতই যেন অসুস্থ। এমনই এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এরই মধ্যে দায়িত্ব নেয়ার পার হয়েছে 6 মাস। এখন প্রশ্ন, এই সময়ে স্বাস্থ্য খাতে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকার? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতে সরকারের নেয়া উদ্যোগের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞদের মতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি। শাহজাহান খানের ক্যামেরায় মনির হুসাইনের রিপোর্ট। দীর্ঘ এই লাইন সুলভ মূল্যে চিকিৎসা পাওয়ার জন্য কারো কারো অপেক্ষা পেরিয়ে যায় ঘন্টার পর ঘন্টা। জরুরি বিভাগেও যেন উপচে পড়া ভিড়, আর বেড না পেয়ে মেঝেতেই কাতরাতে হয় অনেক মুমূর্ষ রোগীকে। ধারণ ক্ষমতার চেয়ে বহুগুণ রোগীর চাপে পিষ্ট দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার এক নির্মম চিত্র এগুলো।
দীর্ঘদিনের জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা, ওষুধ ব্যবস্থাপনায় দুর্বলতা, সেবার মান নিয়ে অসন্তোষ আর দুর্নীতির অভিযোগে জর্জরিত এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এর মধ্যে মরার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে হামের প্রাদুর্ভাব, আর ডেঙ্গু তো এখন নিত্যসঙ্গী বলা চলে। একদিকে সংক্রামক রোগের বিস্তার ঠেকানো, অন্যদিকে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে স্বাস্থ্যসেবাকে গতিশীল করা, এমন নানা চ্যালেঞ্জ সামনে নিয়েই শুরু হয় সরকারের পথ চলা। এরই মধ্যে পেরিয়েছে 6 মাস। এই সময়ে সাফল্য ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা, চলছে সেই হিসেব নিকেশ। মন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাসপাতাল পরিদর্শন, অনিয়মে লাইসেন্স স্থগিত, চিকিৎসা সেবায় তদারকি বাড়ানো, সবকিছুর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালগুলোতে সেবার মান বাড়ানো, চিকিৎসক নার্স নিয়োগ, জরুরি ওষুধের সরবরাহ নিশ্চিত করা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার মতো পরিকল্পনা বাস্তবায়নে স্বাস্থ্য খাতে রাখা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ। দেরি হয় বিকজ ডাক্তারও তো কম, আপনার বহু তো অবকাঠামো কম, কাজে রুগীর ভিড় লেগে যায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250 রুগী থেকে খাবার পায় 50 জন। এখন আপনাকে তো বলবে একটা রুগী আমার খাবার দেয় না, দিতে পারেন। এইগুলি আমরা এখন এগুলি বাড়াইতে চেষ্টা করি। এভরিথিং ইজ আন্ডার প্রসেস। 101 শয্যাগুলি ডিপিপি তৈরি হচ্ছে, ঠিক না? মেডিকেল কলেজগুলি হচ্ছে, শিশু হাসপাতাল উদ্বোধন করতে যাচ্ছি, মেডিকেল কলেজগুলি যেগুলি আছে এগুলি উদ্বোধন করতে যাচ্ছি। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি উপাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যমুখী একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তার দাবি, এরই মধ্যে এসব উদ্যোগের সুফল পেতে শুরু করেছেন মানুষ। স্বাস্থ্য খাতকে সম্পূর্ণ আপনার উন্নত মানের নিতে হলে ইট ইজ এ টিম ওয়ার্ক। এই টিম ওয়ার্কের প্রত্যেকটা উপাদানকে আপনি উন্নত করতে হবে, সেটা আমরা করতে যাচ্ছি ইনশাল্লাহ। সাধারণ মানুষ তো এখনই সুবিধা অনেক পাচ্ছে, পাচ্ছে বলতে আগের চেয়ে বেটার পাচ্ছে। যেমন ডাক্তারদের উপস্থিতি, সকল নার্স উপস্থিত, এর চেয়ে বেশি 60 দিনে তো মাত্র 5.5 মাস হয়েছে আল্লাহর মতে। ওষুধের স্টোর রুম খুঁজে দেখি, এক্সপায়ার্ড মেডিসিন নাই যেটা ডাক্তার আমার রুগীদের দিবে। রুগীদের সাথে কথা বলেছি, দে আর হাইলি হ্যাপি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চোখে অবশ্য চিত্রটা এত আশাব্যঞ্জক নয়। তাদের মতে 6 মাস হয়তো বড় কোনো পরিবর্তন আনার জন্য যথেষ্ট সময় নয়, তবে এই সময়ে স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। সবচেয়ে বড় ঘাটতি, স্বাস্থ্য খাতকে কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। 6 মাসের নিরিখে যদিও সময় অনেক বেশি না, কিন্তু তারপরেও যে সূচনা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, একটা বড় প্রস্তুতি, সেইটা এখনও দৃশ্যমান নয়। এর জন্য যেমন ধরেন কিছু পলিসি ডেভেলপ করা দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে, যে আমাদের স্বাস্থ্যে আমরা কি চাই, আমরা 1 বছর পরে কি চাই, এই সরকার ক্ষমতা শেষ হবে 5 বছর পরে কি চাই। এরকম যদি আমরা একটা রোড ম্যাপ দেখতে পেতাম তাহলে, এবং সেই রোড ম্যাপটাকে ভাগ করে যে 6 মাসে আমরা এইটুকু করব, আমরা 1 বছরে এইটুকু করব, বা তারপরে এইটুকু করব। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল, নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা। বর্তমান সরকারের প্রথম 6 মাসে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা সেসব উদ্যোগ শুধু পরিকল্পনায় নয়, পরিকল্পনার গণ্ডি পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বাস্তবায়নের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে শুধু রোগীদেরই নয়, চিকিৎসকদের উন্নতি ছাড়া সম্ভব নয় স্বাস্থ্য খাতের উন্নতি। তাই জোর দিতে হবে চিকিৎসকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার উপরও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে জানবো দেশের পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানতে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইটে আমরা শুরুতেই যেটি দেখতে পাচ্ছি, ডিএসসির প্রধান সূচক সেটি 5,896 পয়েন্টের উপরে অবস্থান করছে, এবং ডিএসসি সরিয়া সূচক সেটি 1,180 পয়েন্টের উপরে অবস্থান করছে, এবং ডিএসসির বাসাইড সূচক যেটি রয়েছে সেটি 2,195 পয়েন্টের উপরে অবস্থান করছে। আমরা এই পর্যন্ত যেটি দেখতে পাচ্ছি যে 77,096টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে 177টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 115টি শেয়ারের দাম কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 93টি কোম্পানির শেয়ারের দাম।
তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তিনটি সূচকই আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে আজকের শেষ কার্যদিবস, যদিও সপ্তাহের। আমরা একটু দেখতে চাই যে এই যে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে, এর মধ্যেই কোন কোম্পানির শেয়ারের দাম উপরে রয়েছে এবং বেচাকেনায় যারা উপরে রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি যে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাদের প্রতিটি শেয়ার এই মুহূর্তে বিক্রি হচ্ছে 44 টাকা 40 পয়সা এবং সর্বোচ্চ 45 টাকা 50 পয়সায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার এবং সর্বনিম্ন 43 টাকা 60 পয়সায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার। যদিও গতকাল এই শেয়ার বিক্রি হয়েছে 44 টাকা 10 পয়সায়। এবং দ্বিতীয় অবস্থানে আমরা যেটি দেখতে পাচ্ছি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তাদের প্রতিটি শেয়ারের দাম এই মুহূর্তে রয়েছে 25 টাকা 30 পয়সা এবং সর্বোচ্চ 25 টাকা 70 পয়সায় বিক্রি হয়েছে প্রতিটি শেয়ার এবং সর্বনিম্ন 24 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছে তাদের শেয়ার। গতকাল 24 টাকা 30 পয়সায় বিক্রি হয়েছে তাদের শেয়ার। এবং 3 নম্বরে আসলে রয়েছে মালেক স্পিনিং মিলস, তাদের প্রতিটি শেয়ার 49 টাকা 10 পয়সায় বিক্রি হয়েছে এবং সর্বোচ্চ 49 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন 47 টাকা 60 পয়সায় বিক্রি হয়েছে তাদের প্রতিটি শেয়ার। শেয়ার বাজারের যে খবর সে আমরা ওয়েবসাইটে সেটি দেখছিলাম এবং নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের শেষ দিনের শেয়ার বাজারের লেনদেন হচ্ছে এখনো। দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ 1633 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বৃহস্পতিবার সকালে সংগঠনটি জানায় আজ থেকে দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,36,779 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,26,165 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,94,206 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে 1,58,630 টাকা। এর আগে গেল 11 আগস্ট সকালে স্বর্ণের দাম ভরিতে 1,108 টাকা বাড়িয়েছিল বাজুস। গত 1.5 মাসের টানা বৃষ্টিতে ফলন বিপর্যয়ের মুখে পড়েছে দেশের বৃহত্তম সবজি উৎপাদনকারী জেলা যশোর। গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের প্রায় 90% নষ্ট হয়ে গেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন সবজির চারা। এতে দিশেহারা অবস্থা এই অঞ্চলের চাষিদের। আবুল কালাম আজিদের ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসলের ক্ষেতগুলোতে কেবল ক্ষতচিহ্ন, পচে নষ্ট হয়ে গেছে মাইলকে মাইল জমির সবজি। পটল, বেগুন, লাউ কিংবা বরবটি বাদ পড়েনি কোনোটি। টানা 1.5 মাসের অতিবৃষ্টি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে যশোরের কৃষকদের জন্য। ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার অধিকাংশ সবজির জমি। কৃষকদের দাবি, পচে গেছে মাঠে থাকা গ্রীষ্মকালীন সবজির 90%। প্রভাব পড়েছে আগাম শীতকালীন সবজি চাষাবাদেও। এতে করে কেবল কৃষকই ক্ষতির মুখে পড়ছেন না, বাজারে সবজি সরবরাহ কমে চড়া দামের আশঙ্কা তৈরি হচ্ছে। প্রচুর বৃষ্টির ফলে সবজি নষ্ট হয়ে গেছে। পটল আমি লাগাইছি তাই 1 বিঘে তা 30-32 হাজার টাকা খরচ, তখন 1 টাকা নেব। আমাদের সব তো মার খেয়ে গেছে, আমরা মাজা ভেঙে গেছে, আমরা কিভাবে করব? এর প্রভাবটা আগামীতে পড়বে এবং প্রচুর দাম হবে আর কি সবজির। তবে কৃষি বিভাগ বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। চাষিদের পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেটুকু ক্ষতি হয়েছে আমরা চেষ্টা করব কৃষকদের পরামর্শের মাধ্যমে এবং বিভিন্নভাবে ট্রেনিং প্রশিক্ষণ দিয়ে যেভাবে আমরা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 12,550 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষাবাদ করা হয়েছে। এছাড়া 9,197 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, যশোর। এবার বন্দর বাণিজ্যের খবর। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণার পরও বাণিজ্য সম্প্রসারণ হয়নি সাতক্ষীরার ভোমরায় স্থলবন্দরে। এখনও নির্মাণ হয়নি ওয়্যার হাউস ও ট্রাক টার্মিনাল এবং ভালো ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। এ কারণে দিন দিন আমদানি রফতানি কমে যাচ্ছে বলছেন ব্যবসায়ীরা। মমতাজ আহমেদের বাপির পাঠানো তথ্য, সোহাগ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
1996 সালে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশন যাত্রা শুরু করে। 2002 সালে এই স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়। তবে 2025 সালের অক্টোবর এই স্থলবন্দরকে পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কাস্টমস হাউস হিসেবে ঘোষণার পর স্থানীয়ভাবে সব শুল্কায়ন ও বাণিজ্য কার্যক্রম পরিচালনার পথ উন্মুক্ত হয়। তবে যে আশা স্থানীয় ব্যবসায়ীরা করেছিলেন তেমন কার্যক্রম এখনও শুরু হয়নি। তারা বলছেন, দিন দিন এই স্থলবন্দর দিয়ে বাণিজ্য কমছে। পাশাপাশি বন্দরটিতে নেই ওয়্যারহাউস ও ট্রাক টার্মিনাল এবং ভালো ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড। খাবার কিনবো সে পয়সা নেই, এই যে এত গাড়ি করবো, চা খাবো না পান খাবো না এইসব করবো, তাই এতে কি চলবো আমরা বলে। গাড়ি ঢোকে না, আমাদেরও বিরাট ঋণ দেনা হয়ে যাতে হচ্ছে। অবকাঠামো উন্নয়ন হচ্ছে নাই, কাস্টম হাউস উন্নীত করলেও ব্যবসায়ীরা সেইভাবে কোনো সুফল পাচ্ছে না। অবশ্য বন্দর উন্নয়নে 19টি অবকাঠামো উন্নয়নের কাজ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। আর এসব উন্নয়নের পর বাণিজ্যের সঙ্গে রাজস্ব আয়ও বাড়বে বলছে কাস্টমস বিভাগ। বন্দর যদি এই অবকাঠামোগত দুর্বলতা কাটিয়ে উঠতে পারে তাদের যেই অনগোয়িং প্রজেক্ট আছে সেটার মাধ্যমে, তাহলে এখানে আমদানি অবশ্যই বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম রপ্তানিও বাড়বে। তো আমদানি বাড়ার মাধ্যমে এখানে রাজস্বের উপর ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়বে। কর্তৃপক্ষের তথ্য মতে ভোমরা স্থলবন্দরে একসময় একদিনে সর্বোচ্চ 4 শতাধিক ট্রাকে আমদানি পণ্য ঢুকত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 150-তে। পাশাপাশি এই স্থলবন্দরে এখন পর্যন্ত কোনো অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। সময় সংবাদ, সাতক্ষীরা। এআই প্রযুক্তি নির্ভর সৃজনশীল কন্টেন্ট নির্মাতাদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড 2026 প্রতিযোগিতা। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে প্রাণ আরএফএল। বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্পাইক স্টোরি লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্দেশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা, নতুন ধরনের গল্প বলার দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি করা। প্রাথমিক বাছাই পর্ব শেষে প্রতিটি বিভাগ থেকে 12 জন করে ফাইনালিস্ট নির্বাচন করা হবে। আর প্রতিটি বিভাগে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী সহ অন্যান্য বিজয়ীদের জন্য রয়েছে মোট 10 লাখ টাকা নগদ অর্থ সহ অন্যান্য আকর্ষণীয় পুরস্কার। এবার মুক্ত বাণিজ্যের খবর। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে আসায় কিছুটা ঊর্ধ্বমুখী ডলারের মান বাড়ছে। জাপানি ইয়েনের দরও চাপের মুখে ভারতীয় রুপি। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হালনাগাদ প্রকাশের পর মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে আসায় কিছুটা ঊর্ধ্বমুখী ডলারের মান। ডলার সূচক দাঁড়িয়েছে 99.93-এ। ইউরোর মান 0.14% কমে প্রতি ইউরোর বিনিময় হার $1.15। আর ডলারের মান কিছুটা বাড়ায় ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার $1.34। আগামী মাসে ব্যাংক অফ জাপান সুদহার বাড়াতে পারে এমন খবরে মান বাড়ছে জাপানি ইয়েনের। প্রতি ডলার সমান দাঁড়িয়েছে 159.42 ইয়েনে। তবে অপরিবর্তিত রয়েছে অস্ট্রেলিয়ান ডলার, বিনিময় হার 1.41 অস্ট্রেলিয়ান ডলার। ভারতে ডলারের চাহিদা বাড়ায় চাপ পড়ছে ভারতীয় রুপিতে, বিনিময় হার নেমেছে 95.35 রুপিতে। ইয়ানু শিফাত, সময় সংবাদ। বার্থ ট্যুরিজম বা সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ রোধে এবার টাস্ক ফোর্স গঠন করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এরই মধ্যে বিভিন্ন দেশের নাগরিকের 6 শতাধিক ভিসা বাতিলের পদক্ষেপ নিয়েছে টাস্ক ফোর্স। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আইনি বেড়াজালে তা কার্যকর করতে পারছেন না। এবার মার্কিন ভিসার অপব্যবহার করে যারা সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন টাস্ক ফোর্স গঠন করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন নাগরিকত্বের মর্যাদা ও অখণ্ডতা রক্ষা এবং বার্থ ট্যুরিজমের মাধ্যমে নন ইমিগ্রেন্ট ভিসার অপব্যবহার রোধে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সরকার।
মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য বলছে 2024 সালে যুক্তরাষ্ট্রে 37 লাখ শিশুর জন্ম হয়েছে, যার মধ্যে বিদেশি মায়ের গর্ভে জন্ম নেওয়া শিশুর সংখ্যা 9,500-রও বেশি। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট MPI এর হিসাবে বার্থ ট্যুরিজমের কারণে প্রতি বছর যুক্তরাষ্ট্রে 20 থেকে 26,000 শিশুর জন্ম হয়ে থাকতে পারে, যা প্রতি বছর জন্ম নেয়া মোট শিশুর সংখ্যার প্রায় 0.5 থেকে 0.7%। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। লোডশেডিং আর গ্যাস সংকটে ধুঁকছে দেশ, সিএনজি স্টেশনে গাড়ির লাইন, অনেক বাসায় জ্বলছে না চুলা। বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টায় দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত। এবং ফ্যামিলি কার্ড বিতরণে 321 কোটি টাকা ট্যাব কিনবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন। সামাজিক সুরক্ষা খাতে অপচয় রোধের তাগিদ। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।